সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমান। মতি ভাই, স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। 27 পেরিয়ে 28 বছরে পড়ল প্রথম আলো। অভিনন্দন আপনার টিমকে, নেপথ্যের কারিগর যারা তাদেরকেও, আর বিশেষভাবে আপনাকে অভিনন্দন। দেশের একমাত্র প্রথম শ্রেণীর দৈনিক শুধু সর্বাধিক প্রচারিত দৈনিকে পরিণত করেছেন, সেই জন্য। তো শুনবো আপনার সেদিনের কাহিনীগুলো কি। এবারের একটা লেখাও আছে, নতুন দিনে সত্যই সাহস। এই সত্যটাই, সাহসটা কীভাবে দিল সেটা আমি শিরোনাম দেখিনি। প্রথম আলো শিরোনাম হচ্ছে, উদ্বিগ্ন সরকার দায়িত্ব দিল দলগুলোকে, নতুন দিনে সত্যই সাহস। আমার দেশ 237 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। 3 আসনে লড়বেন খালেদা জিয়া, 1 আসনে তারেক রহমান। কালবেলা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লোকসান আড়াল করে মুনাফা দেখাতো, অভিজ্ঞদের ওপর আস্থা রাখছে বিএনপি। দেশ রূপান্তর, বিএনপি 237 প্রার্থী চমক। খালেদা জিয়া লড়বেন 3 আসনে, প্রথমবার ভোটে তারেক রহমান। খবরের কাগজ, 237 আসনে বিএনপির প্রার্থী মতৈক্যে ব্যর্থ হলে সিদ্ধান্ত নেবে সরকার। আলোকিত বাংলাদেশ, খালেদা জিয়া লড়বেন 3 আসনে, তারেক একটিতে। দলগুলো ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে। করতোয়া, 237 আসনে বিএনপির প্রার্থী যারা, 40 আসন পাবে শরিকরা। শিরোনাম যেটা দেখলাম সেটাতে হচ্ছে আপনার একটা লেখা আছে প্রথম আলোতে, সেটা হচ্ছে নতুন দিনে সত্যই সাহস। এটা আপনি কি চিন্তা করে এটা লিখেছেন? আমরা বলছি 27 বছর তো আমাদের কাগজ আমরা অতিক্রম করলাম, পূর্ণ করলাম। তো পত্রিকা যখন আমরা শুরু করি 1998 সালের নভেম্বর মাসে, তখন আমাদের কয়েকটি লক্ষ্য নির্ধারণ করেছিলাম আমরা, এবং এই বিষয়ে আমাদের তৎকালীন চেয়ারম্যান জনাব লতিফুর রহমান, যাকে আপনি বিশেষভাবে চিনতেন, জি, তিনি এবং আমরা মিলে ঠিক করেছিলাম এই পত্রিকাটাকে আমরা একটা নিরপেক্ষ, দল নিরপেক্ষ, স্বাধীন পত্রিকা হিসাবে দাঁড় করাতে চাই এবং সত্য কথা বলবো। এই লক্ষ্য নিয়ে আমরা কাগজ শুরু করি এবং 27 বছর পরে সেটা আমরা বলতে পারি, আমরা যে লক্ষ্য নিয়ে কাগজটা শুরু করেছিলাম সেখানে আমরা দৃঢ় ছিলাম, সত্যের প্রতি আমরা বিশ্বস্ত ছিলাম এবং সত্য কথা বলার চেষ্টা করেছি। আমরা এটা বলবো না যে সব সময়, সব আমলে, সব সরকারের সময় আমরা সব সত্য কথা বলতে পেরেছি। বিশেষ করে বিগত 16 বছর স্বৈরাচারী সরকারের আমলে আমরা অনেক সত্য কথা বলতে পারিনি, এবং যতটুকু বলার চেষ্টা করেছি তাতে করে আমাদেরকে যথেষ্ট চাপের মুখে, বিপদের মুখে পড়তে হয়েছে। আমাদের প্রচার সংখ্যা কমিয়ে দেওয়ার বহু চেষ্টা হয়েছে। আমাদের সরকারের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছিল, এমনকি ব্যক্তি খাতের বিজ্ঞাপনও প্রায় 50টি কোম্পানির বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছিল। আর আপনার তো এটা জানা আছে, সর্বশেষ তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, যে প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু। আর এ কথা অজানা নয় আপনার কাছে যে সরকার চেষ্টা করেছিলেন প্রথম আলো মালিকানা কেড়ে নিতে। সরকার চেষ্টা করেছিলেন সম্পাদককে বদল করে দিতে। এসব অবস্থার মধ্যে গিয়ে আমরা এখন আমরা টিকে আছি। কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এর পেছনে শক্তি ওই সত্য। আমরা সত্য কথা বলার চেষ্টা করেছি, এবং সত্য বললে আপনি টিকবেন, আপনি চলতে পারবেন। আমাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, এখনও সেই মামলাগুলো রয়েছে অনেকগুলো। কোনো মামলাতে কিন্তু আমাদেরকে অপরাধী হিসাবে শাস্তি দিতে পারেনি, কারণ আমাদের তথ্য, খবর, সংবাদ সত্য বলে প্রমাণিত হয়েছে। তো সেজন্য বলি, আমরা সত্য কথা আমরা বলি, এখন আমরা বলছি, এখন প্রয়োজন। কিন্তু সত্যই সাহস। হ্যাঁ, কিন্তু সত্য বলা তো কঠিন। কঠিন এটা তো ধরেন, আসলে আজকে দুনিয়াতে যদি আপনি বলেন, ভারতের দিকে তাকান, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ছিল, সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করতো, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দিকে তাকান, এসব দেশেও কিন্তু আজকে সংবাদপত্র, টেলিভিশনগুলো চাপের মুখে, ভয়ের মুখে তাদেরকে থাকতে হয়। অনেকে বদলে যাচ্ছে। আপনি জানেন যে ভারতে এনটিটিভির মতো একটা টেলিভিশন চ্যানেলকে মালিকানা বদল
হয়ে গেল, বাধ্য। আদানি গ্রুপ সেটাকে নিয়ে নিল। এই ধরনের সমস্যা তো আছেই। আপনি বলতে পারেন যে সবসময় কি সব সত্য বলতে পারেন, আমি বলবো যে সবসময় সব সত্য বলা বলতে যায় না। পারি না, বলা যায় না। আপনি যদি বর্তমান সরকারের সময়ের কথা যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন, জি, আমরা বলি এখনও আমাদেরকে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কিছু বিবেচনা নিতে হয়। কারণ আপনি জানেন যে আমাদের প্রথম আলো এই সময়কালেও সরকার বহির্ভূত বিভিন্ন গোষ্ঠীর ব্যক্তি দ্বারা আমরা আক্রান্ত হয়েছি, আমাদের অফিস আক্রান্ত হয়েছে, আক্রমণের চেষ্টা করা হয়েছে, এমন অনুষ্ঠানে দেওয়া হয়েছে এটাকে ধূলিসাৎ করে দেওয়া। এইসব তো চলেছে। অর্থাৎ সংবাদপত্রকে যদি আপনি বলেন, কখনোই কোনো দেশেই সংবাদপত্র সব কথা সবসময় বলতে পেরেছে এটা বলা যায় না। তবে আমাদের চেষ্টা থাকা উচিত, আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা সত্য বলতে পারি। এই ফেক নিউজের যুগে সত্য বলা কি সহজ? এইটা আরেকটি বড় বিপদ। এই দুনিয়া বিশ্বজুড়ে এখন ছাপা সংবাদ থেকে আমরা অনলাইন ডিজিটালে গেলাম, মোবাইলে গেলাম, ভিডিওতে গেলাম। এখন কথা আসছে এআই ফাস্ট, অর্থাৎ সব কিছুতে এআই ব্যবহার করে এটাকে নতুন করে এআই জগতে আমাদেরকে যেতে হবে। এসবের মধ্যে যেটা বিপদ হয়েছে, এত ধরনের ফেক নিউজ, অসত্য, অপপ্রচার, মিথ্যা প্রচার, কুসংস্কার প্রচার হচ্ছে, এটাকে কোনটা সত্য কোনটা মিথ্যে এটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় বিবেচনা করা। যে জন্য আজকাল বিভিন্ন পত্রিকা অফিসে আমরা একজন নিয়োগ করেছি ফ্যাক্ট চেকার, আচ্ছা, অর্থাৎ কোনটা সত্য মিথ্যা প্রচারিত সংবাদগুলোর মধ্যে থেকে সেটা বের করার জন্য। এই যুগে এই সময় এসে এটাকে খুব কঠিন সমস্যার মধ্যে আমাদেরকে ফেলেছে। এই ব্যাপারে আমি আপনি আমাদেরকে সতর্ক হতে হবে আরও বেশি করে। কিন্তু এই ক্ষেত্রে তো সাধারণ মানুষ অসহায়। অসহায় তো আমাদের একটা দায়িত্ব, অতিরিক্ত দায়িত্ব, যে সাধারণ মানুষকে সচেতন করা, তাদেরকে উদ্যোগী করা। এবং আমাদেরও উচিত, আমাদের আপনাদের সকলের উচিত যে মিথ্যা তথ্যগুলিকে প্রচার করা, প্রকাশ করা, মানুষকে জানতে দেওয়া। আর এটার মধ্যে দিয়ে আমাদেরকে এই জায়গাতে পৌঁছানো যে আমরা যেটা বলছি, লিখছি, এটা সত্য। এটা যদি সত্য দিয়ে আমরা প্রমাণ করতে পারি, তাহলে ধীরে ধীরে মানুষ কিন্তু শুধু আমার কাগজ পড়বে না, আপনার এবং অন্যান্য পত্রিকা সংবাদপত্র পাঠ করবে। এতে কিন্তু সংবাদপত্রের উপকার হবে। আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়েছি, এটা সত্য। এই চ্যালেঞ্জের মুখেই কিন্তু আবার ভালো কাজের সম্ভাবনাময় কাজের সুযোগ সময় আসে। এই সময় এটাই হয়তো আমাদের সামনে চ্যালেঞ্জ। আমরা সত্য প্রকাশ করে করে আমরা প্রমাণ করব যে সংবাদপত্রের প্রয়োজনীয়তা রয়েছে, অনলাইন, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া সব কিছুর গুরুত্ব রয়েছে, কিন্তু সত্য তথ্য প্রকাশ করেই আমাকে মানুষের কাছে থাকতে হবে, তার কাছে আমাকে পৌঁছাতে হবে। এই ক্ষেত্রে ছাপা কাগজের ভবিষ্যৎ কি? না, এটা কিন্তু একটা বিষয়। ধরুন আমরা 2 দশক ধরে এই আলোচনার মধ্যে আমরা আছি। আমাদের মধ্যে বিদেশে যেখানে যাই, যে কোনো সম্মেলন, কনফারেন্সে যাই বা পড়ি, দেখি সর্বত্র একটা কথা যে ছাপা কাগজ কমে যাচ্ছে। এটা অসত্য নয়। আবার এটাও সত্য কথা যে অনলাইনের পাঠকও কিন্তু এখন মানুষ কিছুটা বিরক্ত হয়ে, কিছুটা বাধাগ্রস্ত হয়ে বা ফেক নিউজের চাপে পড়ে বা বিভিন্ন তথ্য সংবাদ অপপ্রচারের কারণে বা বিজ্ঞাপনের কারণে অনেক মানুষ কিন্তু অনলাইন থেকেও সরে আসছে। তারা আবার অনেক দেশে এটা দেখা যায় যে তারা সংবাদপত্রের ছাপা সংবাদপত্রের দিকে তাদের আগ্রহ ফিরে আসছে। আমাদেরকে সেই দিকটাও দেখতে হবে। আবার এটা কি বিশ্বাসযোগ্যতার কারণ? বিশ্বাসযোগ্যতা একটা কারণ। এবং আমাদের হাতে একটা সময়ও থাকে। অনলাইন তো দ্রুত তুলতে হয়, একদিনের অর্ধেক দিন, কয়েক ঘন্টার মধ্যে। কিন্তু সংবাদপত্রটা একদিন পরে যে আপনার হাতে আমার হাতে সময় আছে, সুযোগ আছে এটাকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য। এই সুযোগটা আমরা নিতে পারি। তো আমাদের প্রিন্ট থেকে আমাদের এই অনলাইন, ডিজিটাল, তারপরে আমরা দেখলাম যে মোবাইল ফাস্ট, আমাদের আসলো যে ভিডিও ফাস্ট। সব কিছু মানুষকে দ্রুত জানতে চায়, সরাসরি জানতে চায়, দেখতে চায়, শুনতে চায়। এখন আবার এআই দিয়ে যুক্ত করে আমাদেরকে নতুন করে এই দুনিয়া গড়ে তুলতে হবে। মুশকিলটা হলো এত তো কিছু আমাদের দেশে আমরা অভ্যস্ত না, আমরা জানি না, আমাদের সেই ধরনের মেধা বা শিক্ষিত বা মানুষগুলো নাই যাদেরকে দিয়ে আমরা কাজগুলো দ্রুত করতে পারি। যে আমাদের সামনে বহুমুখী চ্যালেঞ্জ চলে আসছে। এর মধ্যে দেখে আয় কমে যাচ্ছে, সত্য মানে প্রচার সংখ্যা কমে যাচ্ছে, বিজ্ঞাপনও কমে যাচ্ছে। কারণ ছাপা কাগজে বিজ্ঞাপন থাকে, অনলাইনে বিজ্ঞাপন থাকবে, সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন, ভিডিওতে বিজ্ঞাপন, এগুলি ভাগ হয়ে যাচ্ছে। এই একটা নতুন চ্যালেঞ্জের মুখে আমরা পড়েছি, এটা ঠিক। শিল্পায়ন না হলে তো আপনার বিজ্ঞাপনও বাড়বে না। অন্যদিকে আমাদের দেশের বর্তমান অবস্থায় অর্থনীতির অবস্থা বেহাল, ভালো না, বিনিয়োগ নাই, দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, অর্থনীতি খুবই স্থিতিশীল, কিন্তু বিনিয়োগ নাই, উন্নয়ন নাই, অগ্রগতি নাই। এবং এটা না হলে তো দেশের শিল্প কলকারখানা বাণিজ্য বৃদ্ধি না পেলে যেমন উন্নয়ন, অগ্রগতি, সফলতা আসবে না।
এবং আর্থিক উন্নয়ন হবে না, এবং সেটা না হলে সংবাদপত্র কিন্তু সেই ভাগটা পাবে না যেটা আমাদের প্রাপ্য বা আমরা পেতে পারি। অন্যদিকে সরকারের বিজ্ঞাপনের যে রেট, এটা দিয়েও কিন্তু আমাদের কোনো সমস্যার সুরাহ হয় না। সেদিক থেকে সত্যিকার অর্থে সংবাদপত্র শিল্প, সেটা প্রিন্ট বলেন, ডিজিটাল বলেন, একটা সংকটের মধ্যে আমরা আছি, একটা চ্যালেঞ্জের মুখে আমরা পড়ে গেছি। এর থেকে আমাদের সম্মিলিতভাবে বের হতে হবে। সারা দুনিয়া এগুলি নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু কেউ খুব সন্তুষ্ট না এখন পর্যন্ত যে সঠিক পথটি তারা বের করতে পেরেছেন। হ্যাঁ, নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান বা ফাইন্যান্সিয়াল টাইমস লন্ডনের, তারা অনেক অগ্রগতি করেছে, তাদের সে শক্তি, ক্ষমতা, অর্থ আছে। আমাদের তো সেটারও অভাব আছে। আমাদের তো এই নলেজ, এই চিন্তা, এই জগতের সম্পর্কে আমাদের ধারণাই নেই। শিখি, অগ্রসর হই, ইতিমধ্যে দেখা যায় আরও পরিবর্তন এসেছে, নতুন প্রশ্ন চলে আসছে। এর সাথে মিলিয়ে চলতে পারাটা একটা চ্যালেঞ্জ, আর একটা চ্যালেঞ্জ না। কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হলো, এখান থেকে তো আমাদের, আপনি যেটা বলছেন, বের হতে হবে, আমাদেরকে সামনে শিখতে হবে, জানতে হবে এটা। কিন্তু সেই অবস্থা তো বাংলাদেশের সংবাদ মাধ্যমে সেই অবস্থা তো নেই। এই জন্য তো আপনি কি শুধু পরিবেশ পরিস্থিতি, না আমরা যারা সাংবাদিকতা করি, আমরা সেই সঙ্গে যারা জড়িত, মিডিয়ার সঙ্গে জড়িত, আমাদের কি সমস্যাটা? আমাদের এইটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? আমরাও এই ক্ষেত্রে কিন্তু পিছিয়ে আছি। আপনি যদি আমাদের দেশের সংবাদপত্র শিল্পের কথা বলেন, এখনও কিন্তু আমরা সেই আগের মতো করে, এখানে একটা চ্যালেঞ্জটা হলো যে প্রথমে আপনাকে মাথার মধ্যে নিতে হবে, আপনাকে গ্রহণ করতে হবে জিনিসটাকে, যে আমরা পরিবর্তন চাই, পরিবর্তন করতে হবে। তারপরে ধরেন এটাকে মন থেকে মানতে হবে। দ্বিতীয়ত তার টেকনোলজিক্যালিটি, আইটির এই যুগে এটাকে আমাদের শিখতে হবে, জানতে হবে, তারপরে সেটাকে প্রয়োগ করতে হবে। তারপরে আপনার আয়ের পথ খুঁজতে হবে, তারপর আয়ের বিভিন্ন পথ। আর আমাদের যারা প্রতিযোগিতা করে, সে গুগল, আপনার ফেসবুক বা ইউটিউব বা অন্যরা, তারা নতুন নতুন পথ বের করে তাদের আয়টা বাড়িয়ে যাচ্ছে এবং আমাদের আয়ের পথগুলিকে নানাভাবে আটকে রাখছে, বাধা দিচ্ছে। সেগুলি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। আমরা বলবো যে আমাদের বাংলাদেশের সংবাদপত্র শিল্প, আমরা এসব জগৎ থেকে পিছিয়ে আছি। আমাদের মন মানসিকতা সে জায়গাতে পৌঁছেনি, আমাদের টেকনিক্যাল নো-হাউ, নলেজ, আন্ডারস্ট্যান্ডিংটাও সে জায়গাতে নেই। এসব মিলিয়ে কিন্তু আমরা দুর্বল অবস্থানে আছি। আর সবচেয়ে বড় সমস্যা হলো, কোনো সময় কোনো সরকার কোনো অবস্থাতে সংবাদপত্র শিল্পকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করেনি। তার ফলে আমাদের যে প্রাপ্য, যে আমাদের যে পাওনা, সেটাও আমরা পাই না। আমরা বিজ্ঞাপন পাই না, রেট কম, সে বিল আমরা পাই না। এবং নতুন নতুনভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। যে সরকার যখন আসে, তাদের মিত্র, তাদের বন্ধুদেরকে তারা এই বিজ্ঞাপনের বড় অংশ, সিংহভাগ দিয়ে দেয়, অন্যদের জন্য থাকে না। আমরা সেটা পাই না। অনেক সময় রাজনীতির কারণে সেগুলো আমাদেরকে বাধা দেওয়া হয়, আমরা পাই না। এই তো একটা জটিল, কঠিন অবস্থার মধ্যে সংবাদপত্র শিল্প আছে, এখনও টিকে আছে। আগামীতে কী হবে এটা বলা খুব মুশকিল। সেজন্যই হয়তো রাজনৈতিক অবস্থার পরিবর্তন হলে, যদি উন্নতি হয়, বিনিয়োগ হয়, দেশে বিদেশে যদি অর্থনৈতিক শৃঙ্খলা আসে, উন্নতি হয়। আপনি বলছেন নির্বাচনের কথা, মুখে এসে গেছে কথাটা। না প্লিজ, সেটাই তো। নির্বাচন তো হওয়ার মানে সামনেই, 100 দিনের মধ্যেই নির্বাচন হওয়ার কথা। যদি আমি জানি না কী পরিস্থিতি, এই নিয়ে তো সংশয় আছে। আপনি কি কোনো সংশয় দেখেন? আমি শুরু থেকে একটা বিষয় ভেবে নিয়েছি, যে দেশের যে পরিস্থিতিতে যে পরিবর্তন, মানুষের যে আকাঙ্ক্ষা, যে ঘটনা গত জুলাই আগস্টে ঘটলো, একটা বিরাট গণ অভ্যুত্থান এবং একটা পরিবর্তন মানুষ চাইল, এবং রাজনৈতিক পরিবর্তন, সরকারের পরিবর্তন, এবং সেটার একটাই পথ নির্বাচন। এবং সে পথেই দেশের যাত্রা শুরু হয়েছে, চলছে সে যাত্রা পথে। অনেক প্রশ্ন, অনেক তর্ক, অনেক সংশয় রয়েছে, সর্বত্র আলোচনা। যার সাথে দেখা হয় সে বলে, ভাই নির্বাচন কি হবে? তো এই বিষয়টা সত্যিকার অর্থে আমি আপনাকে বলবো যে আমি খুব ভীত, সন্ত্রস্ত, সংশয়বাদীর মতো এটা নিয়ে আমি খুব ভাবিনি। আমি ধরে নিয়েছি, ভেবে নিয়েছি যে নির্বাচন হবে, হতেই হবে। এছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নাই। আমরা নানা রাজনৈতিক দলের নানা বক্তব্য, বিবৃতি, কলহ, তর্ক, যুদ্ধ আমরা দেখি, কিন্তু বাস্তবে দেখেন প্রায় সকল দলই তার প্রার্থী ঘোষণা করে ফেলেছে। বেশ আগে কিন্তু জামাত ইসলামী তাদের দলের 298টি পদপ্রার্থী তারা ঘোষণা করে দিয়েছেন। আজকে বিএনপি 237 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
এবং আগামীকাল বা পরশু দিনের মধ্যে আমরা শুনেছি যে এনসিপি পার্টি তাদের প্রার্থীদের ঘোষণা করবে। তাহলে দলগুলো তো তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে প্রার্থীটা চূড়ান্ত করে দেশবাসীর সামনে জানিয়ে দিয়েছে। আজকে বিএনপির ঘোষণার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়াকে 3টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছেন, তারেক রহমানকে 1টিতে। এবং বেগম খালেদা জিয়ার এই 3টি আসনে মনোনয়ন দেওয়ার পেছনে আমি এটা দেখি যে প্রথমত দলের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি করা, অন্য দলগুলোর একটা চাপ তৈরি করা, আবার দেশের মধ্যে একটা নির্বাচনের আবহাওয়ার দিকে একটা পরিবেশ তৈরি করা। সেদিক থেকে আমি মনে করি বিএনপির দ্রুত আজকে এই নির্বাচনের অংশগ্রহণের প্রার্থীদের নাম ঘোষণা করাটা কৌশলভাবে তারা একটা বড় পদক্ষেপ নিয়েছে। যখন নির্বাচন নিয়ে তর্ক সন্দেহ, যখন আজকে আমরা দেখলাম যে উপদেষ্টা পরিষদ 7 দিনের সময় দিয়েছে রাজনৈতিক দলগুলিকে যে তারা যেন একমত হয়ে তাদেরকে বলে নির্দেশনামা দেয় যে কোন পথে সরকার এগোবে, নাহলে সরকার তারা তাদের মতো করে এই জুলাই সনদ বাস্তবায়নের পথ বলেন, গণভোট বলেন বা সংবিধান সংস্কারের বিষয়গুলি নিয়ে তারা পদক্ষেপ নিয়ে সামনে এগিয়ে যাবে। 8 মাস ধরে তো আলোচনা হলো, তো এখন আবার সরকার আবার রাজনৈতিক দলগুলোর কাছে ছেড়ে দিয়ে এবং 7 দিনের মধ্যে এটা কি সম্ভব? 7 দিনের মধ্যে আলোচনা এটা শেষ করা সম্ভব না। যদি এটা হয়ে যায় আমি খুব অবাক হব, কারণ যেটা 8 মাস ধরে আলোচনার মধ্যে দিয়ে যে এখানে এসে যেখানে আটকে গেছে সেখানে কিন্তু 7 দিনের মধ্যে আলোচনা তারা আমাদের এটা সমাধান করতে পারবেন বলে আমার কাছে এটা মনে হয় না। আর বিগত ইতিহাস কিন্তু বলে না যে রাজনৈতিক দলগুলো নিজেরা বসে কোনোদিন কোনো সমস্যার সমাধান তারা করতে পেরেছে। অতীতে আমরা এই ধরনের উদ্যোগ নানা সময় দেখেছি এবং প্রত্যেকটাই ব্যর্থ হয়েছে। তো এখানে ব্যর্থকে সফল এই বিতর্কে না গিয়েও বলতে পারি আমরা যে অন্য দিক থেকে দেখি পার্থক্য খুব বড় দেখি না আমি। একটা আদেশ দিয়ে অগ্রসর হওয়া, গণভোট এবং সংসদ সেই বিষয়গুলি সংবিধান সংস্কারের বিষয়গুলি করতে পারবে কি পারবে না, অর্থাৎ 270 দিনের মধ্যে যদি তারা করতে পারে, না পারলে এটা অটোমেটিক কি হয়ে যাবে। তো এখন গণভোটের ব্যাপারে কিন্তু আমি খুব বড় পার্থক্য দেখি না। জামাত ইসলাম বলছে নভেম্বরের মধ্যেই তারা গণভোটের তারিখ চান, 8টি দল সহ। এখন আজকে নভেম্বরের 4 তারিখ, আছে 26 দিন, এর মধ্যে তো এটা কেউ বলবে না যে এর মধ্যে একটা গণভোট করা সম্ভব, এটা বাস্তব। আবার বিএনপি বলে যে একই দিনে যদি গণভোট এবং সাধারণ নির্বাচন হয় তাহলে তার এটাতে সম্মত হবে। এনসিপিও কিন্তু মোটামুটি এই পথে একমত আছে। আমি তো খুব বড় পার্থক্য দেখি না। জামাত ইসলাম যে কথাগুলি বলছে তারা তো এটা টেকে না, এটা তো হয়তো কেউ মানবে কিনা আমি জানি না, কিন্তু সময় তো তাদের হাতে নাই। শেষ পর্যন্ত আমি ঘুরে ফিরে দেখি উপদেষ্টা পরিষদের যে আলোচনা হয়েছে গত সপ্তাহে, সে অধিকাংশের মত ছিল একই দিনে নির্বাচন দুটা করা, গণভোটের এবং সাধারণ নির্বাচন। সেদিকেই হয়তো সবাইকে একমত হতে হবে। তো আমরা 7 দিন পরে যদি অন্তর্বর্তীকালীন সরকার কতগুলি পদক্ষেপের কথা ঘোষণা করে, তখন তো রাজনৈতিক দলগুলিকে সেগুলি না মেনে অন্য কোনো বিকল্প পথ থাকবে না। আমি মনে করি না এ সময় এসে কোনো দলের পক্ষে নির্বাচন বর্জন করার মতো পদক্ষেপ কেউ নিতে পারবে। নিলে সেই দলের জন্য এটা সুইসাইডাল বহুমুখী ক্ষতির সম্মুখীন হবে দলটি। অন্তর্বর্তী সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে দেখেন, অন্তর্বর্তী সরকার তেমন কোনো শেখ হাসিনার স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের আগে পর্যন্ত বা আগের শেষ মুহূর্ত পর্যন্ত কেউ এসব নিয়ে খুব ভেবেছে বলে আমার জানা নাই। এবং দাবি ছিল একটি যে সরকারের পতন হয়ে যাওয়ার পরেই কিন্তু এই তৎপরতা শুরু হয়। এবং যারা তৎপরতা করেছেন, যারা অংশীদার ছিলেন, বিশেষ করে যে আমি ছাত্র নেতৃত্বের কথা বলি, তাদের কিন্তু একটা সত্যিকার অর্থে একটা জোরালো ভালো একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার মতো বাস্তব অভিজ্ঞতা বা ব্যক্তিগুলিকে চেনা জানা মতো অবস্থা তাদের ছিল না। তাদের বেশ কয়েকজন পরামর্শক বা বন্ধুদের সাথে সহযোগিতা করে কথা বলে আলোচনা করে তারা এই পদগুলো বা ব্যক্তিগুলিকে তারা নির্বাচন করেছেন। সব কিছুই সবসময় সকল সরকারের সময় আমরা দেখি এটা সবসময় খুব সফল তারা হন না। আপনার মনে আছে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পর আমরাও বলেছিলাম ডক্টর ফখরুদ্দিনকে শুভেচ্ছা, তবে উপদেষ্টা পরিষদ আমাদের কাছে পুরোপুরি গ্রহণযোগ্য হয়নি।
তো এবারও কিন্তু এরকম একটা প্রশ্ন উঠেছিল, সফল হবেন কি না এ ধরনের প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন এখনও রয়েছে। এবং অনেকেই সফল হয়েছেন, অনেকে হয়তো হতে পারেননি, এটা একটা খুবই বাস্তব, সবাই একই রকম হয় না। তবে মানুষের কাছে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আরও অনেক কিছু চাহিদা দাবি তাদের ছিল, যেগুলি তারা পূরণ করতে পারেননি। আইনশৃঙ্খলা রক্ষা বা রক্ষাকারী বাহিনীকে যথেষ্ট পরিমাণে শক্তিশালী করা, তাদেরকে ব্যবহার করা, কাজে লাগানো, বা মব সন্ত্রাসকে বন্ধ করা, বা আরও অন্যান্য ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, নানা ক্ষেত্রে কতগুলো অধোগতিকে রোধ করা, নতুন পথের সন্ধান দেওয়া, নতুন উদ্যোগ নেওয়া, এই কাজগুলির ক্ষেত্রে কিন্তু তারা ততটা সফল হননি। তবে সরকারের একটি প্রধান কাজ তারা নিয়েছিলেন, এই সংবিধান সংস্কার, বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে কিছু কিছু পদক্ষেপ নেওয়া। সে ক্ষেত্রেও খুব অগ্রগতি হয়নি। সবচেয়ে দৃশ্যমান যে কাজটা তারা করেছেন সেটা রাজনৈতিক ঐক্য কমিশন গঠন করে রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রায় 8 মাস ধরে 33টা দল, পরে 30টি দলের সাথে আলোচনা চালিয়ে গেছেন। তার মধ্যে অবশ্য আপনি বলতে পারেন 5, 7, 8টি দল হয়তো খুব মানুষের কাছে গ্রহণযোগ্যতা নানাভাবে নানা দিক থেকে আছে, অন্যদের তেমন কোনো শক্তি, সমর্থন বা দাবি আদায়ের মতো জায়গাতে তারা ছিলেন। তারপরেও কিন্তু বাংলাদেশ ইতিহাসে 7-8 মাস ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা প্রকাশ্যে, যেটা টিভিতে দেখা যায়, রেডিওতে শোনা যায়, এটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা। এবং সেদিক থেকে বলবো যে একটা ধৈর্য ধরে এতদিন আলোচনা চালিয়ে গিয়ে এবং শেষ পর্যন্ত 84 সংস্কার প্রস্তাবে একমত হওয়া, এবং তার মধ্যে 48টি ছিল সংবিধান বা সংশোধন বা সংস্কারের বিষয়, এগুলিকে আমি অগ্রগতি বলতে চাই। আজকে এসে আমাদের কাছে মনে হচ্ছে যে একটু সমস্যার মধ্যে পড়ে গেছে, সংকট তৈরি হয়ে গেছে। তবে এর সামনেও তো আমাদের আরও সুযোগ সম্ভাবনার জায়গা আছে, আলোচনার জায়গা আছে। নির্বাচনের মধ্য দিয়ে যারা আসবেন ক্ষমতায় তাদের আরও সময় আছে। আপনি কি মনে করেন না যে এই সুযোগ হাতছাড়া হয়েছে অনেকখানি? দেখুন, আমি যদি একটু পেছনের দিকে যাই, যখন এই পরিবর্তন হয় গত বছরের অগস্ট মাসে, তখন আমাদের সামনে যে দলগুলো ছিল তারাই আছেন। কিন্তু আমার অন্য দিক থেকে যদি আমরা দেখি, দেখেন রাষ্ট্রীয় প্রশাসনের ভেতরে যে পরিস্থিতি দাঁড়িয়েছিল এবং যে পরে যে শূন্যতা তৈরি হলো, সেটাকে পূরণ করার মতো যোগ্য রাজনৈতিক নেতৃত্বের অভাব ছিল, যোগ্য সামাজিক শক্তির অভাব ছিল, যোগ্য নাগরিক সমাজের নেতৃত্বেরও ঘাটতি ছিল, আবার কোনো প্রতিষ্ঠানও নাই, আবার তেমন কোনো ব্যক্তিও নাই। আমরা তো জানি যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রধানের নিয়োগ নিয়েও কিন্তু কিছু তর্ক বিতর্ক আলোচনা হয়েছিল। অর্থাৎ সবাই যে সব ব্যাপারে একদম ঐক্যমত পোষণ করে সব টাকা তারা করতে পারছেন তা কিন্তু না। সেদিক থেকে কতগুলি অভ্যন্তরীণ ঘাটতি বা ত্রুটি বলবো না, কিছু অভাব আমাদের মধ্যে ছিল। এই সরকারের কাছে আমি ব্যক্তিগত খুব বেশি কিন্তু আমি আশা করি না, আমরা সেজন্য প্রস্তুত ছিলাম না। আমাদের কাছে সেই দাবিগুলো পরিষ্কারও ছিল না। আবার রাজনৈতিক দল হিসাবে বিএনপি বা জামাতে ইসলাম, বিএনপি সক্রিয় থাকলে জামাতে ইসলাম নানাভাবে নির্যাতিত ছিল, চাপের মুখে ছিল, শেষ সময়ে এসে তাদেরকে বেআইনি ঘোষণা করা হয়েছিল। এই অবস্থার মধ্যে তারা ছিল। আর তো বাইরের সংগঠন খুব কম, ছোট ছোট দল। এরকম একটা অবস্থাতে একটা ছোট দেশ কিন্তু 17-18 কোটি দেশের মানুষের সমস্যা বলে সমাধান হয়ে যাবে, দ্রুত অগ্রগতি হবে। কারণ আমাদের মধ্যে সমঝোতা নাই, ঐক্য নাই, আমাদের রাজনীতিক কোনো ঐক্য সমঝোতা নাই, নেতৃত্বের প্রতি আস্থা নাই, মানুষের মধ্যে নানা সন্দেহ অবিশ্বাস। এই জায়গাতে আমি কিন্তু দ্রুত এই অবস্থায় কি একটা দেশ চলতে পারে? দেশ চলতে পারে না। আমাদের দেশ বিগত 54 বছরে আমরা ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসে পৌঁছেছি। আমরা আরও অতীতে যদি যাই দেখি, বাংলাদেশের সমাজের মধ্যে বিভক্তি সর্বত্র, রাজনীতিতে, সামাজিক ক্ষেত্রে, অর্থনীতিতে, বৈষম্যতে, কোন ক্ষেত্রে না, ব্যক্তিতে, পরিবারে পরিবারে, গ্রামে শহরের মধ্যে, মিডিয়ার মধ্যে অসহিষ্ণুতা, বিভক্তি, তর্ক, যুদ্ধ এবং সহিংসতা। মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের মানুষ, আমরা প্রচলিত কথা ছিল শান্তির দেশ, এক ধর্মের দেশ, এক ভাষার দেশ। কিন্তু আমরা বাস্তবে দেখি এত বিভক্তি এই শান্তিপূর্ণ দেশে, এই নদীর দেশ, এই পাহাড়ের দেশ, এই একটা শস্য শ্যামলা দেশের মধ্যে এত রক্তক্ষরণ, এত বিরোধ, এত সংঘর্ষ, এত মৃত্যু, যেখানে সেখানে একটা মৃত্যুর ঘটনা ঘটে। এই তো হলো আমাদের বাস্তব পরিবেশ। অন্য প্রসঙ্গ,
সেটা হচ্ছে যে এক সময় আপনি নাগরিক সমাজের ব্যাপারে খুবই সোচ্চার ছিলেন, বিশেষ করে আপনার পত্রিকা প্রথম আলো সোচ্চার ছিল, কিন্তু ইদানিং আমি লক্ষ্য করছি যে আপনি এই ব্যাপারে হাল ছেড়ে দিয়েছেন, কিন্তু কেন? নাগরিক সমাজ আমাদের দেখা 60-এর দশকে একটা 50-60-এর দশকে একটা উজ্জ্বল সময় ছিল। নাগরিক সমাজ বলতে এই লেখক, শিল্পী, কবি, ছাত্র সমাজ, অন্যান্য পেশাজীবী মানুষ তারা ব্যাপক উদ্যোগী ভূমিকা পালন করেছে। যদি আমরা বলি 52, 62, 69, 70, 71 আমরা দেখি, পরবর্তী 90 এসে কিন্তু আমরা সেটা দেখি। ওই যে সেই পরিবেশে যে ব্যক্তি, যে মানুষগুলো একাট্টা হয়েছিল সত্যিকার অর্থে নিঃস্বার্থভাবে দেশের কল্যাণ মঙ্গলের জন্য, ওই প্রজন্মের মানুষগুলি আজ ধীরে 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 তারা চলে গেছে, তারা নাই আর। এর মধ্য দিয়ে আপনার স্বাধীনতার পর থেকে আপনি মুক্তিযুদ্ধ বলেন, জাতীয়তাবাদ বলেন, অসাম্প্রদায়িকতার প্রশ্ন বলেন, ধর্মের প্রশ্ন বলেন, নানা বিষয়ে আমাদের সমাজের মধ্যে ছোট বড় নানা রকম তর্ক এসেছে। এসব বিষয়গুলিতে বিতর্ক হয়েছে, বিরোধ হয়েছে, বিভেদ হয়েছে। এগুলিকে আমরা ধামাচাপা দিয়েছি, এগুলো নিয়ে আমরা ভালো আলোচনা, তর্ক বিতর্ক করিনি। এবং সর্বশেষ আমরা দেখলাম যে বিগত 16 বছরের যে সরকার ছিল, আওয়ামী লীগের শেখ হাসিনার সরকার, তারা এই বিষয়গুলিতে একটা কি শব্দ ব্যবহার করব, অন্যায়ভাবে মানে এগুলোকে অ্যাবিউজ করেছে। মুক্তিযুদ্ধকে একে প্রচার করতে গিয়ে, একে প্রমাণ করতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে, একজন শ্রদ্ধেয় ব্যক্তি, মুক্তিযুদ্ধে তার নেতৃত্বের ভূমিকা আমরা কেউ অস্বীকার করতে পারি না, অবস্থানকে, তাকে যেভাবে ব্যবহার করা হয়েছে, মুক্তিযুদ্ধকে যেভাবে ব্যবহার করেছে দলীয়ভাবে, সংকীর্ণভাবে, গোষ্ঠীর স্বার্থে, দলীয় স্বার্থে, তাতে এই বিষয়গুলি সম্পর্কে মানুষের মধ্যে একটা অনীহা, একটা আপত্তি, একটা বিরোধিতা চলে এসেছে, হয়েছে। এটাকে আমরা অস্বীকার করতে পারবো না যে বিষয়গুলিতে অনেক বাড়াবাড়ি হয়েছে। হওয়ার ফলে এই বিষয়গুলিতে মানুষের মধ্যে বিভক্তি এসেছে, সন্দেহ, অবিশ্বাস তৈরি হয়েছে, এবং এগুলি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আমি বলব সেটাও একটা ভালো, যে আলোচনা হতে পারেনি, হয়নি, বাধা দেওয়া হয়েছে, বিরোধ তৈরি করা হয়েছে, সেখানে এগুলি নিয়ে আজকে নতুন করে আলোচনার সুযোগ হয়েছে। আমাদেরকে আলোচনায় যুক্ত হতে হবে, নতুন করে ভাবতে হবে, এবং প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে যেখানে যতটুকু পারা যায় একটা ঐক্যমত তৈরি করার চেষ্টা করতে হবে। নাহলে রাজনৈতিকভাবে, আদর্শগতভাবে, সামাজিকভাবে এবং আরও অন্যান্য দিক থেকে যে বৈষম্য, যে বিরোধ, যে সংঘাত, এভাবে একটা দেশ রাষ্ট্র চলতে পারে না। আমরা কিন্তু এরকম একটা সংকটের মধ্যে আছি, আগামীতেও থাকবো, যদি আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্ব, আমাদের সামাজিক নেতৃত্ব, আমাদের নাগরিক সমাজ যদি সত্যিকার অর্থে দেশের মধ্যে একটা বৃহত্তর ঐক্য সমঝোতার পরিবেশ তৈরি তারা না করতে পারেন, আমরা না করতে পারি, সংবাদপত্রের ভূমিকা সেখানে অনেক আছে, তাহলে কিন্তু এর থেকে আমরা বেরোতে পারবো না। আমরা প্রায় শেষ দিকে, আগামীতে কেমন নেতৃত্ব চান? ন্যূনতমভাবে রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে সহিষ্ণু নেতৃত্ব হবে, যারা তাদের সমালোচনা শুনবেন মানুষের ব্যক্তি, মানুষের প্রতিষ্ঠানের সংবাদপত্রে, এবং তারা সংবাদপত্রকে একটা স্বাধীন জায়গাতে অবস্থান করতে দেবেন, যেন আমরা সত্যিকার অর্থেই সত্য কথা বলতে পারি, যে কথাগুলি তাদের জন্য আরও বেশি করে প্রয়োজন। সেটা একটা রাজনৈতিক দলগুলির মধ্যে ন্যূনতম ভিত্তিতে একটা সমঝোতা, এবং বৃহত্তর নাগরিক সমাজের সাথে নিয়ে একটা সমঝোতার ক্ষেত্র তৈরি করা, আর দুর্নীতি প্রতিরোধ করা, আর সামাজিক অসন্তোষ এবং সেখানে শ্রেণী পেশার মানুষের মধ্যে বিরোধ, বৈষম্য, সেটাকে নির্মূল করাটা আমি বেশি বলে ফেলি, সেটাকে কমিয়ে আনার চেষ্টা করা, সমাজে নারীর সমমর্যাদার বিষয়টাকে গুরুত্ব দেওয়া, এবং শ্রমিক, কৃষক, এই গোষ্ঠী যারা দেশকে টিকিয়ে রেখেছে, নিয়ে যাচ্ছেন, তাদের ব্যাপারে দেখেন বর্তমান সরকার, তাদের অবস্থানটা দেখেন, শিক্ষার ব্যাপারে দেখেন, স্বাস্থ্যক্ষেত্রে দেখেন, কত অবহেলা, কী দুর্গতি। এই দিকগুলিতেও রাজনৈতিক নেতৃত্বের কাজ করার অনেক সুযোগ আছে। আর সবচেয়ে বড়, রাজনৈতিকভাবে একটা সমঝোতামূলক জাতীয় ঐক্য বলবো না, অনেকে মাঝে মাঝে বলে ফেলেছেন যে সাউথ আফ্রিকার মতো ন্যাশনাল রিকনসিলিয়েশনের দিকে যাওয়া খুব কঠিন কাজ। সাউথ আফ্রিকাও এটাকে নিয়ে অব্যাহত যাত্রা তাদের থাকেনি।
আমরা এটা এই বিরোধপূর্ণ রাষ্ট্রের, সংঘাতপূর্ণ রাষ্ট্রে যেখানে ন্যূনতম সমঝোতা আমাদের মধ্যে নাই, সেখানে এই ধরনের একটা কাজ আমরা করতে পারবো, সেটা আমাদের এখন মনে হয় না। তবে আমাদের ধীরে ধীরে হলে একটা জায়গাতে আমাদের যেতে হবে, যেখানে অন্ততপক্ষে আমরা রাষ্ট্র হিসাবে, একটা সমাজ হিসাবে একটা জায়গায় আমরা দাঁড়াতে পারি। আমাদের রাষ্ট্রের একটা কল্যাণমুখী, একটা গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্যে আমাদের কতগুলি বিষয়ে ঐক্য প্রতিষ্ঠা করতেই হবে। তার মধ্যে মুক্তিযুদ্ধ একটা প্রশ্ন, এখানে আমাদের মধ্যে সমঝোতায় আমাদেরকে আসতে হবে, মানতে হবে। এটা আমাদেরকে জাতীয়তাবাদ প্রশ্ন, প্রগতিশীল জাতীয়তাবাদ, এবং এটা আমাদের দেশে প্রয়োজন এবং কীভাবে এটাকে ব্যবহার করা, কোথায় নিয়ে যাওয়া, এই বিষয়গুলোকে আমাদেরকে ভাবতে হবে। আমাদেরকে অবশ্যই অসাম্প্রদায়িক একটা সমাজ তৈরি করার জন্য অব্যাহত চেষ্টা আমাদের ছিল, ভুল করেছি, হয়নি, এটা করতে হবে। আমাদেরকে ধর্মের বিষয়ে সহনশীলতার সঙ্গে বিবেচনা করতে হবে, এটাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, আবার আমাদের ন্যায্য ভাগ হিস্সা যেন আমরা পাই, সেদিকে আমাদের নজর রাখতে হবে। এইসব বিষয়গুলি অনেক দীর্ঘ তালিকা হয়ে যায়। ন্যূনতম পক্ষে এই নতুন সরকার যারা নির্বাচিত হয়ে আসবেন এবং তারা সকলকে নিয়ে একটা ঐক্যমত সমঝোতার ভিত্তিতে চলবেন, এবং এটাই আমরা আশা করি। না হলে কিন্তু আবার যদি এই বিভেদের সংঘাত হয়, আবার যদি দেখা যায় কয়েক বছর পরে মানুষের মধ্যে অসন্তোষ, বিক্ষোভ এবং জনবিদ্রোহ তৈরি হয়, এই ধরনের সংকট, সংঘাত বোধহয় আমরা বেশি দিন সহ্য করতে পারবো না, আমাদের রাষ্ট্র সেটা নিতে পারবে না। মতি ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ অনেক কথা বলার জন্য। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।